বা মনে করেন? সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনেক বেশি সংখ্যক রোগী সিটের তুলনায়। আমাদের সরকারিভাবে অথরাইজ বেড হচ্ছে 2600। তো আমাদেরও এখানে অ্যারাউন্ড 4000 রুগী থাকে প্রতিদিন। তো এই যে অতিরিক্ত ধরেন 1400 থেকে 1500 রুগী, এদেরকে অ্যাকোমোডেট করা হচ্ছে বড় চ্যালেঞ্জ। মানে এদেরকে আমাদের অনেক সময় ফ্লোরে রাখতে হয়, এক বেডে 2টা রুগী রাখতে হয়, শিশু বিভাগে এক বেডে 3টা রুগী থাকে। এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন একটা রুগী হাসপাতালে আসার পরে এটা তার বেসিক নিড, যে তার একটা বেড পাবে, চিকিৎসা তো পরে। তো আমরা সেটাই আসলে মিট করতে পারি না, এটা হচ্ছে বড় চ্যালেঞ্জ। এখন এটা আমার এই পিরিয়ডে যে যতটুকু জায়গায় বাড়ানো সম্ভব ছিল আমি সেগুলো বাড়িয়েছি, কিন্তু সেটাও যথেষ্ট না। এখন যেহেতু আমাদের দেশে যে রেফারেল সিস্টেম নাই, যার ফলে রুগীরা চাইলেই উপজেলা থেকে বা গ্রাম থেকে একজন মনে করলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসতে পারে, একটা টার্সিয়ারি লেভেল হসপিটালে। তো আমরা তো তাদেরকে থামাতেও পারি না। আর ঢাকা মেডিকেলে আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ইমার্জেন্সি সার্ভিস। এখানে প্রায় 1700 রুগী আসে অ্যাভারেজ প্রতিদিন ইমার্জেন্সি। এখন ঢাকা শহরের অন্য হাসপাতালগুলোতে না গিয়ে তারা দেখা যায় বেশিরভাগ এখানে আসে। এখানে আগে থেকেই এই সার্ভিসটা মানে ঢাকা মেডিকেল হাসপাতাল 24 আওয়ার্স দিয়ে থাকে। সমস্যা হচ্ছে যে এই যে 1700 রুগী আসে, এর মধ্যে অনেকগুলোই ভর্তি হয় আমাদের হাসপাতালে, এবং আমাদের টোটাল যে অ্যাডমিশন ধরেন অ্যারাউন্ড 550, 550 রুগী প্রতিদিন আমাদের ভর্তি হয়। এই 550-550-র মধ্যে প্রায় 450-ই ভর্তি হয় থ্রু ইমার্জেন্সি, যেটা হওয়ার কথা উল্টা, মানে আউটডোরের মাধ্যমে রুগী ভর্তি হওয়ার কথা। সেখানে আমাদের বেশিরভাগ রুগী মানে 80% ভর্তি হয় থ্রু ইমার্জেন্সি। আমরা তাদেরকে অ্যাভয়েড করতে পারি না, এবং ট্র্যাডিশনালি ঢাকা মেডিকেল কলেজ এই লোড নিয়ে আসতেছে। অনেক হাসপাতাল বেডের বাইরে রুগী রাখে না, ফেরত দেয়, বেড নাই বলে ফেরত দিতে পারে। আমরা ফেরত দিই না, আমরা রেখে দিই, অ্যাটলিস্ট সে যাবে কোথায় এটা চিন্তা করে আমরা তাদেরকে রাখি, কিন্তু সবাইকে ওই যে বেড দেওয়া সম্ভব হয় না। হ্যাঁ, এখানে এই হাসপাতালটাকে 5000 বেডে উন্নীত করার একটা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল 2017 সালে। এটা 2023-24 সালের প্রথম অংশ পর্যন্ত এই মানে প্রজেক্টটার কাজ চলছিল। তো সরকার পরিবর্তনের ফলে ওই প্রজেক্টটা অ্যাবান্ডন করা হয়। এখন আবার নতুন করে প্রজেক্ট নেওয়া হয়েছে, সেটা 4000 বেডের ডিপিপি প্রণয়নের কাজ চলছে। আমরা কাজ করছি, আমাদের স্বাস্থ্য অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর, মন্ত্রণালয়, আমরা সবাই মিলে কাজ করছি। এখন যেমন আমাদের কাছে যন্ত্রপাতির তালিকা এবং প্রাইস, ফার্নিচারের তালিকা, এগুলো চাওয়া হয়েছে অধিদপ্তর থেকে। অধিদপ্তর এটা ডিপিপির কাজ মানে করছে এই মুহূর্তে। জি, এটা হতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে যদি আমরা সিস্টেম ডেভেলপ না করি, তাহলে তখন কিন্তু এই 4000 বেডের হাসপাতালে আবার 6000-7000 রুগী চলে আসবে, তখনও কিন্তু সেম প্রবলেম থাকবে। মানে আমি এই এই যে আমরা যে হাসপাতালের বেড বাড়ানোর চেষ্টা করছি, এখন যেটা উচিত হবে যে হাসপাতাল ঢাকা শহরে আরও আসলে জেনারেল হসপিটাল করা দরকার। যেমন আমরা একটা চিন্তা করছি যে যে পুরনো যে কারাগার ছিল যেখানে পুরনো ঢাকায়, ওইখানে যদি একটা ওই জায়গাটা মানে এখন পড়ে আছে, যদি মন্ত্রণালয় মনে করে ওখানে একটা মানে হাসপাতাল করতে পারে। তো আমাদের যেটা সমস্যা এখানে, এটা কিন্তু একটা একাডেমিক হসপিটাল আসলে, আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টদের, ডাক্তারদের ট্রেনিংয়ের জন্যই আসলে এই হাসপাতালটা তৈরি, কিন্তু এটা এখন হয়ে গেছে মোর অফ এ সার্ভিস হসপিটাল। মানে আমরা মনে হয় চিকিৎসা নিয়েই বেশি ব্যস্ত হয়ে গেছি, বা দিতে হচ্ছে আমাদের বাস্তব অবস্থার প্রেক্ষিতে। কিন্তু এটা কিন্তু আসলে আমাদের যে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের হসপিটাল, এটা তো মেডিকেল কলেজ হসপিটাল, মানে মেডিকেল কলেজের সাথে অ্যাটাচড, মানে ওই মেডিকেল কলেজকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু মেডিকেল কলেজ হাসপাতালগুলো। জেনারেল হসপিটাল কিন্তু আলাদা হওয়ার কথা, কিন্তু এখন আমরা এই সব কাজই করছি আর কি। তো এই কাজ করতে গিয়ে দেখা যায় আমাদের অনেক সময় ট্রেনিংটাও হয়তো ভালো হচ্ছে না। এই যে পরিবেশ, ধরেন একটা রুগী ফ্লোরের মধ্যে শুয়ে আছে, আমাদের ডাক্তার নার্সরা তাকে ভালো করে এক্সামিনও করতে পারে না, রুগী আইডেন্টিফাইও করা যায় না, কোন ওয়ার্ডের রুগী যে কোনটা কোথায় গিয়ে শুয়ে আছে বোঝাও কিন্তু মুশকিল, তাকে একটা নাম্বারিংও করা যায় না কিন্তু অনেক ক্ষেত্রে।
আমরা যেটা করেছি যে স্পেসগুলোতে যখন আগে ফ্লোরে শুয়ে থাকতো আমরা যেখানে যেখানে বেড দেওয়া সম্ভব, ধরেন এই যে অতিরিক্ত যে 1400 বেড, কিন্তু এই 1400-র মধ্যে আপনি হয়তো দেখবেন এখন 600-700 লোক হয়তো ঘুমায়, মানে ফ্লোরে ঘুমায়, আর বাকি 600-700 কিন্তু আমরা বেড দিয়ে দিয়েছি, যে যাতে আমরা পেশেন্টটাকে আইডেন্টিফাই করতে পারি বা পেশেন্টটাকে ভালো করে এক্সামিন করতে পারি। এরকম ফ্লোরের মধ্যে কিন্তু একটা রুগীকে যদি আপনি স্যালাইন দিতে যান, সেটাও কিন্তু একটা সমস্যা। স্যালাইন স্ট্যান্ডটা কোথায় থাকবে? আমাদের ডাক্তার নার্সরা যে তার একটা প্রেশার মাপবে, পালস মাপবে, দেখবে, সেটাও কিন্তু ডিফিকাল্ট। তো সেই জন্য আমরা চেষ্টা করছি যে মানে যত জায়গায় বেড দেওয়া সম্ভব বেড দিয়ে দিয়েছি। তো সমস্যা হলো যে বেড দিলে আবার ওই স্পেসটা কমে যায়। এখন হয়তো বা 3টা রুগী যে ফ্লোরের স্পেসের মধ্যে থাকতো, আমি যদি বেড দিই সেখানে 2টা রুগী হয়ে যায়। তো এই একটা সমস্যা আছে। তারপরেও আমি বলেছি যে আমরা সব জায়গায় বেড দিয়ে দেবো এবং দিয়েছিও। মানে আপনারা এখন আর খুব বেশি খালি জায়গা দেখবেন না, সব জায়গায় মোটামুটি রুগীরা বেডে থাকছে। হ্যাঁ হ্যাঁ আছে। আসলে এই সবগুলোর মূলে হচ্ছে এই যে ওভার ক্রাউডিং, আমার ক্যাপাসিটির বাইরে পেশেন্টের লোডটা নিতে হয়, এটাই কিন্তু সব কিছুর মূলে। আমি যদি 2600 বেডের হাসপাতাল, যদি 2600 রুগী থাকতো আমার কাছে, তাহলে এই অভিযোগগুলো থাকতো না। এখন ধরেন যখন আমার ক্যাপাসিটি সীমিত, অনেক মানুষ লাইনে আছে, তখন কিন্তু এই লোকজনই প্রভোগ করে বা উৎসাহিত করে আমাদের লোকজনকে যে আপনি আমাকে একটু আগে করে দেন। এটা কিন্তু সবসময় যে আমাদের স্টাফদের সমস্যা তা না, কিন্তু আমাদের জনগণ যারা আছে, যারা সেবা প্রত্যাশী, তারাই কিন্তু অনেক সময় এই ব্যাড হ্যাবিটটা তৈরি করে দেয়। এটা কিন্তু ফ্যাক্ট। সেই কিন্তু বলছে ভাই আমাকে একটু লাইনটা একটু আগায় দেন, আমি আপনাকে 50 টাকা দিচ্ছি। অফারটা কিন্তু সেই করছে এবং একটা পর্যায়ে আমার স্টাফদের এই হ্যাবিটটা তৈরি হয়ে যায়। তো এটার মূলে কিন্তু এই ওভার ক্রাউডিং বা ওভারলোড না। আমি ইন জেনারেল যেটা বলবো, আমাদের আসলে বাজেটের স্বল্পতা আছে। মানে আমার এখন যে বাজেট আমি পাই এর দ্বিগুণ বাজেট আমার দরকার। আপনি জানেন হয়তো আমাদের এখানে কয়েকশো অপারেশন হয় প্রতিদিন। আমাদের 47টা অপারেশন থিয়েটার আছে, 9টা জায়গায় আইসিইউ আছে, প্রায় 150 আইসিইউ বেড আছে আমাদের। তো এইগুলোকে সাপোর্ট দিতে গেলে আপনি চিন্তা করেন যে আমাদের টোটাল রুগী হচ্ছে ইনডোরে 4000, আউটডোর এবং ইমার্জেন্সিতে আরও 7000। এই 11000 রুগীকে আপনার ওষুধ দিতে হবে, তাদের পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তো এটা মানে মোটামুটি ধারণা করা যায় কী পরিমাণ আপনার টাকা পয়সা লাগতে পারে, বাজেট দরকার হয়। এবং আমাদের এখানে কিন্তু খুব সিম্পল অপারেশন না, বাংলাদেশে যেগুলো অ্যাডভান্সড লেভেলের সার্জারি সেগুলো কিন্তু হয়, যে অন্যান্য হাসপাতাল যেগুলো পারে না। তো সেসব করতে গেলে অনেক ওষুধপত্র, দামি ওষুধপত্র বা ডিভাইসও লাগে, যেগুলো কোনোটার দাম হয়তো 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখও আছে। তো এইগুলো সরকার আসলে দিতে পারে না। আর আমাদের এই বাজেটের মধ্যে আমরা এটা অ্যাফোর্ড করতে পারি না যে সবাইকে আমরা সব ওষুধ দিতে পারবো। এবং আমরা ইন জেনারেল খুব দামি ওষুধ আমাদের লিস্টে রাখি না। একজনকে ধরেন একটা ইঞ্জেকশনের দাম যদি হয় 10,000 বা 20,000 টাকা হয়, তো সেটা আমরা আমাদের বাজেট থেকে আসলে পারি না। তো সেই কারণে ওগুলো তাদেরকে কিনতে হয়। তবে আমরা কিছু যেমন ইঞ্জেকশন অ্যালবুমিন একটা ইঞ্জেকশন আছে, এটা বাইরে থেকে কিনতে গেলে হয়তো 11-12 হাজার টাকা লাগে, 11,000 টাকার মতো লাগে। আমরা কিন্তু এই ইঞ্জেকশনটাও কিন্তু একটা করে প্রত্যেক রুগীকে আমরা বলছি যে একটা করে দিব। হ্যাঁ, অক্সিজেনেটার, আমাদের কার্ডিয়াক সার্জারির জন্য অক্সিজেনেটার লাগে, তো সেটাও কিন্তু আমরা রুগীদেরকে দিয়ে থাকি। তো সাপোর্ট দেওয়ার জন্য এখন আমাদের যদি আনলিমিটেড যদি বাজেট থাকতো, অথবা এই যেটা বললাম অ্যাটলিস্ট আমি যে বাজেট পাই তার দ্বিগুণ হতো, তাহলে আমরা হয়তো ম্যাক্সিমাম ওষুধই আমরা বা ডিভাইসগুলো দিতে পারতাম। ধরুন আমাদের হার্টে স্টেন্ট লাগে, তো স্টেন্টের দাম হচ্ছে 70-80 হাজার, 1 লাখ টাকা। আর সরকার তো এই পরিমাণ দিতে পারে না। সরকার যেটা পারে, যেমন আমাদের সমাজসেবা মন্ত্রণালয় থেকে যেসব 6টা রোগের কারণে আপনার 50,000 টাকা করে প্রত্যেকটা রুগীকে দেয়। এই রোগগুলো যেমন কিডনি ডিজিজ, থ্যালাসেমিয়া, ক্যান্সার, এই ধরনের যদি হার্ট ডিজিজ, কনজেনিটাল হার্ট ডিজিজ, এইসব রুগীদেরকে কিছু একটা অ্যামাউন্ট সরকার দেয়। সেটাও কিন্তু গত 2 বছর শুরু হয়েছে, এর আগে কিন্তু এটা এই হসপিটাল লেভেলে ছিল না। তো যাই হোক, আমাদের মূল সমস্যা হচ্ছে বাজেটের স্বল্পতা এবং মানে রুগীর তুলনায় বাজেটের স্বল্পতা বা অন্যান্য যে ফ্যাসিলিটিসের স্বল্পতা। কারণ আমার জনবলের স্বল্পতা আছে এখানে। ধরেন যে আপনি যে হুইল চেয়ার বা ট্রলির কথা বললেন, সেখানে 1700 রুগী আসে ইমার্জেন্সিতে,
এর 80% কিন্তু হুইল চেয়ার বা ট্রলি লাগে। তাহলে আপনি 3 শিফটে বলে আমি একটা শিফটে যদি বলি প্রায় 400 জন লোক লাগবে, মানে 400 জন ট্রলি বা হুইল চেয়ার মানে নেয় আর কি। তো আমার কতজন লোক তাহলে ওইখানে রাখতে হয় শুধু হুইল চেয়ার বা ট্রলির জন্য? কারণ এই একটা রুগী যে আসে তাদেরকে নিয়ে আবার পরীক্ষা নিরীক্ষা করতে হয় এবং পরীক্ষার জন্য পরে রিপোর্ট নিয়ে এসে ডাক্তারকে দেখাতে হয়। তো একটা রুগী যদি 1-1.5 ঘন্টা করেও রাখে তাহলে আপনি চিন্তা করতে পারেন যে কী পরিমাণ হুইল চেয়ার বা ট্রলি লাগে। আমার টোটাল লোকই আছে এই হাসপাতালে মানে এক শিফটে 400 জন। তার মধ্যে আমার 100টা ওয়ার্ড আছে, 47টা অপারেশন থিয়েটার আছে, এরকম 70টা আউটডোর রুম আছে, 9টা মানে আইসিইউ আছে। তো এইসব জায়গায় আমার যদি ধরেন একজন ক্লিনার, একজন ওয়ার্ড বয়, একজন আয়া দিতে হয় কিন্তু। তাহলে আপনি চিন্তা করেন যে আমি এই এতগুলো মানে জায়গা কিভাবে মেনটেন করি। এই একজন প্রফেসর ধরেন আমার এখানে প্রায় 300 জন আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড অ্যাবাব, এবং ডাক্তার যে আউটডোরে বসে বা যেখানে বসুক তার কিন্তু একজন হেল্পার লাগে। আউটডোরে বসলে তার রুমটা মানে এই যে ধরেন রুগীদের নিয়ন্ত্রণ করতেও তো একজন লোক দরকার হয়। তাহলে আপনি এখন হিসাব করেন যে আমি যে হিসাবটা দিলাম কয়শো লোক লাগে আসলে। সমাধান হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে হবে, মানে এই ইনফ্রাস্ট্রাকচার ধরেন দ্বিগুণ করে ফেলতে হবে, সেটা এই লোকেশনে হোক বা যেমন আমরা চিন্তা করছি এখানে 4000 পাশে যদি 2000 বেডের আর একটা হাসপাতাল করা যায়, যেমন পুরাতন কারাগারের যে জায়গাটা ছিল সেখানে, তাহলে 6000 বেড হলো, অথবা কিছুটা সমাধান হবে। আর ওই যে সবাই যেন চাইলেই ঢাকা চলে না আসতে পারে, মানে রেফারেল সিস্টেম প্রত্যেকটা স্টেপে, যেমন উপজেলা, জেলা, যার যে লেভেল সে সেখানে চিকিৎসা নেবে, রেফারেল ছাড়া যেন এই টারশিয়ারি লেভেলে হাসপাতালে রুগীরা না আসতে পারে। আমার বাজেট অ্যাটলিস্ট দ্বিগুণ করতে হবে। ঢাকা, হ্যাঁ, তো ওইটা হলে তো তাহলে আপনি ঢাকায় কত মানে সারা দেশে ধরেন 17-18 কোটি মানুষ সবাই যদি ঢাকা কেন্দ্রিক হয় তাহলে আমরা তো হাসপাতাল বানায়ও শেষ করতে পারবো না আসলে। এটা ডিসেন্ট্রালাইজেশন মাস্ট, মানে আপনার হসপিটাল করতে হবে, সেখানে ডাক্তার দিতে হবে, সেখানে যন্ত্রপাতি দিতে হবে, তাহলে এই রোগীদের আর এই ঢাকা আসা প্রয়োজন হবে না। তো আমরা যা এক্সিস্টিং যে ফ্যাসিলিটি আছে সেটা দিয়েই হয়তো চলতে পারবো, কিন্তু আমরা যদি ওই সিস্টেম ডেভেলপ না করি তাহলে আমি এখানে আরও হাসপাতাল বানায়ও কিন্তু শেষ করতে পারবো না। আর এই যে আমাদের বাজেট বৃদ্ধি করা, জনবল বৃদ্ধি করা, জনবল বলতে আমার ঢাকা মেডিকেলে আমার যেমন অ্যানেস্থেশিয়ার ডাক্তার লাগবে। অ্যানেস্থেশিয়া ডাক্তারের অভাবে কিন্তু আমরা একটা প্ল্যান করছিলাম বিকেল শিফটে, মানে 2 শিফটে আমরা অপারেশন করব। যদিও আমরা 3টা অপারেশন থিয়েটারে এখন করছি, তো আমি আরও করতে পারতাম যদি আমি অ্যানেস্থেশিয়ার ডাক্তার পাইতাম। আমার কিন্তু অন্য ডাক্তার আছে, কারণ আমাদের এখানে ট্রেনি ডক্টর আছে। অ্যানেস্থেশিয়ার ডাক্তার সারা বাংলাদেশেই খুবই কম। ধরেন যদি সার্জন থাকে 5000, অ্যানেস্থেটিস্ট ডাক্তার আছে 1000, মানে সমসংখ্যক, কিন্তু একজন সার্জন কিন্তু অ্যানেস্থেটিস্ট ছাড়া চলতে পারে না। তো আপনি দেখেন এই ইমব্যালেন্স, মানে এখানেও আমাদের একটা সমস্যা কি, আমাদের দেশে ধরেন যে নিড অ্যাসেসমেন্ট হয় না, যে আমার কতজন সার্জন দরকার, কতজন গাইনোকোলজিস্ট দরকার, কতজন অ্যানেস্থেটিস্ট দরকার, এইটা ওপেন। ধরেন যে মনে করতেছে একজন ডাক্তার যে আমি এই লাইনে পড়ব, আমার দরকার থাক না থাক আমার দেশের, সে সেই লাইনে পড়াশোনা করছে এবং একটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে। অ্যানেস্থেটিস্ট কেন হয় না? অ্যানেস্থেটিস্ট আর ডিপেন্ডেন্ট অন সার্জনস। সার্জন তাকে ডাকলে তার মানে ইনকাম হয়, নাহলে হয় না। এবং সার্জন যদি ধরেন 20,000 টাকা একটা রুগীর কাছ থেকে নেয়, সে অ্যানেস্থেটিস্টকে দেয় 5,000 টাকা। তো কাজেই সে পড়বে কেন? সেও তো ডাক্তার। আমাদের যে বেসিক সাবজেক্টগুলো আছে, অ্যানাটমি, ফিজিওলজি, ফার্মাকোলজি, ফরেন্সিক মেডিসিন, এগুলোর অবস্থা খুবই করুণ। আপনাদের যে সরকারি মেডিকেল, বেসরকারি মেডিকেল মিলে আপনাদের 110টা মেডিকেল কলেজ আছে। এই এতগুলো মেডিকেল কলেজকে সাপোর্ট দেওয়ার মতো আমাদের কিন্তু এই যে আপনার ডাক্তার নাই। তো এটা করা উচিত হচ্ছে যে আমার ডাক্তারদের একটা যে পোস্ট গ্রাজুয়েশন যখন হবে লিমিট করে দেওয়া, যে তুমি সার্জন হতে পারো, বা একটা পরীক্ষা নিয়ে যার যার মেধা এবং পছন্দ অনুযায়ী সাবজেক্ট দিয়ে দেওয়া। যে একজন চাইলে, যেমন এবার 1850 জন ধরেন FCPS পার্ট 1 পাস করেছে, তার মধ্যে প্রায় অর্ধেক হলো সার্জারি ডাক্তার, আর বাকি সব সাবজেক্ট মিলে
এই বাকি ধরেন 1000, আর ওরাই শুধু 800 জন, অথচ এই সার্জনদেরকে সাপোর্ট দেওয়ার মতো আপনার অ্যানেস্থেটিস্ট কিন্তু হচ্ছে না। তাহলে এই ইমব্যালেন্স থেকে যাচ্ছে। তা আমি সবাইকে যেটা বলি, আমার ঢাকা মেডিকেলে কোনো ডাক্তারের অভাব নাই, কিছু সারপ্লাস আছে, কিন্তু আমার অ্যানেস্থেশিয়ার ডাক্তারের অনেক অভাব, এবং এটা সারা দেশের চিত্র, সারা দেশেই একই অবস্থা। তো আমি মনে করি যে আমাদের এই অবস্থা থেকে উত্তরণের জন্য এই নিড অ্যাসেসমেন্ট করে আমার নিয়ন্ত্রণ করতে হবে, যে যে যা চাইলেই তাকে সেটা করতে দেওয়া যাবে না, যে তাহলে এই ইমব্যালেন্স হবে এবং একটা অস্থিরতা, মানে এবং ডাক্তারদের মধ্যে একটা কি বলবো, যে এক গ্রুপ আর এক গ্রুপকে বলে যে আমরা ডিপ্রাইভড, ওরা বেনিফিটেড, ওরা বিভিন্ন প্রিভিলেজড। তো এই কথাগুলো থাকবে না। এবং আমরা হাসপাতাল চালাতে গিয়ে দেখছি যে আসলে আপনার সব সেক্টরে, প্রাইভেট সেক্টরও সেম, যে এটা মানে ইমব্যালেন্সের কারণে এই সমস্যাটা তৈরি হচ্ছে। এটা আমি মনে করি মানে বিসিপিএস চাইলে এটা নিয়ন্ত্রণ করতে পারে। না, এটা আমাদের এই যে বললাম সব ক্ষেত্রে কিন্তু যে মানে ধরেন ওভারক্রাউডিং, এটা কিন্তু বড় একটা সমস্যা, ওভারলোড। ধরেন আমি যদি আমার ডাক্তার আছে, আমি যেমন আউটডোরের মানে এই যে স্পেসটা বড় সমস্যা, আমি যদি আরও 2টা রুম করতে পারতাম, হয়তো আরও 2জন ডাক্তার আমার ইনডোর থেকে এনে আমি হয়তো ওখানে বসাতে পারতাম। আমার সেই জায়গাটাও কিন্তু নেই। আমি এক রুমের মধ্যে ধরেন 2জন ডাক্তার বসাইছি, 2টা টেবিল, একজন ডাক্তার বসার কথা, সেখানে আমি 2জন দিয়েছি, আর দেওয়ার জায়গা নেই। ওইখানে যে আর একটা রুম বানাবো সেই জায়গাও নাই। তো আমার এখানে এটা এরকম একটা সমস্যা, যে আমার ডাক্তার থাকলেও তাদেরকে যে ইউটিলাইজ করবো সব ক্ষেত্রে, সেটাও কিন্তু পারা যাচ্ছে না। তো এই জন্য আমরা এই যে নতুন, আমরা আশা করি এই বছরের মধ্যে এই ডিপিপিটা হয়ে যাবে। আগামী অর্থ বছরে আমরা হয়তো কিছু এক্সটেনশনের কাজ শুরু করতে পারবো। তো সেটা করলে তখন হয়তো একটু মানে আমার রোগীদের যে ভোগান্তিটা কিছুটা লাঘব হবে। তবে আমরা এই এক্সিস্টিং ফ্যাসিলিটিস ইউজ করে যতটুকু ভোগান্তি কমানো যায় সেই চেষ্টা কিন্তু করছি। যেমন আপনি দেখবেন আমাদের আউটডোরে এই যে বাইরের থেকে যত লোক আসতো সব ভিতরে ঢুকে একটা ক্রাউড করতো এবং ডাক্তারদের রুগী দেখতে অসুবিধা হতো। আমরা এই ক্রাউডটাকে বাইরে নিয়ে গেছি, টিকিট কাউন্টার আমরা ওখানে 20টা কাউন্টার করেছি। এখন 20 জন লোক ওখানে আমাদের আউটডোরে বসে যারা মানে টিকিট দেয়, এবং ওইখানে আমরা আরও মানে কম্পিউটার দিয়ে আরও জনবল দিয়ে যত দ্রুত করা যায়। তারপরে আমরা ওই ডিজিটাল প্রেসক্রিপশানে মানে পার্টলি গিয়েছি, আরও মানে আমরা হয়তো বা আগামী কয়েকদিনের মধ্যে আমরা আউটডোরগুলোতে সব ডিজিটাল প্রেসক্রিপশনে যাব। তো তাতে হয়তো বা তখন আরেকটু ফাস্টার হবে যখন আমরা এই কম্পিউটারাইজ করবো, বা ডিজিটাল প্রেসক্রিপশন আরও অনেকগুলো সুবিধা আছে। এটার মেমোরিতে থাকে, যদি একজন রুগী ধরেন ভুল করে আগে প্রেসক্রিপশন না আনে আমরা দেখতে পারবো, বা প্রেসক্রিপশন অনেক সময় পড়া যায় না, এটা একটা অভিযোগ আছে রুগীদের, সেটাও আর থাকবে না। তো আমরা আস্তে আস্তে আমাদের নিজস্ব বাজেট থেকেই আসলে এগুলো আমরা করতে যাচ্ছি। আমাদের চেষ্টা অব্যাহত আছে যে আপনার রুগীদের ভোগান্তি কমানোর এক্সিস্টিং ফ্যাসিলিটিস ইউজ করেই যতটা সম্ভব আমরা চেষ্টা করছি। অবশ্যই দেখি আমরা এই মুহূর্তে, যে আমি একটা এক্সপ্লেনেশন দিলাম একটু আগে একজন ডাক্তারকে, তো এখানে আসে ওই যে সেটাও হচ্ছে ওই ওভারলোড যেটা বললাম, সব জায়গায় ধরেন আমার পরীক্ষা নিরীক্ষা, আইসিইউ নিয়ে একটা সমস্যা আছে এখানে, যে আইসিইউ আমি সবাইকে দিতে পারি না। তারপরে সব পরীক্ষা নিরীক্ষাও করতে পারি না। আপনি শুনছিলেন যে আমাদের কিছু মেশিন নষ্ট আছে, বড় বড় মেশিন, বা আমার প্রয়োজনের তুলনায় কম আছে। ধরেন আমার দরকার 5টা, আছে একটা, বা 5টা দরকার আছে 2টা। তো 2টার মধ্যে একটা যখন নষ্ট থাকে তখন ওই লোডটা আরেকটার উপরে পড়ে যায়। তো অনেক লোকজন মনে করে যে আমি এত সিরিয়ালে থাকবো না, আমি বাইরে থেকে নিয়ে আসবো, বা তখন কিছু লোক হয়তো তাকে বোঝায় যে আপনি এখানে দরকার নেই, আপনি বাইরে থেকে নিয়ে আসেন। আসলে সব কিছুর মূলে কিন্তু এই লোডটা। আমরা যে বিদেশে অনেকে রেফারেন্স দেয় যে বিদেশে হাসপাতালে কত সুন্দর পরিবেশ, আপনি আমার এই হাসপাতালেও সুন্দর পরিবেশ দেখবেন যদি আমাদের ডাক্তাররা এরকম যদি 10টা-15টা করে রুগী দেখতো একজন, আমার যদি সব ফ্যাসিলিটিসগুলো আমাকে ধরেন সিটি স্ক্যান, এমআরআই থেকে যা যা পরীক্ষা নিরীক্ষা আছে আমার এখানে থাকতো, একটা পিসফুল এনভায়রনমেন্ট থাকতো। আমাদের রুগীদেরকে তো আমরা ভালোভাবে বসতেও দিতে পারি না, মানে আমি যে এই হাজার হাজার মানুষকে বসতে দিব সেই জায়গাটাও তো নাই। এখানে আমার কোনো ওয়েটিং রুম নাই,
আমি আমার এই পিরিয়ডে একটা মানে জায়গা আপনার দেখবেন ইমার্জেন্সির পাশে অ্যাম্বুলেন্স দখল করেছিল, ওইটা থেকে অ্যাম্বুলেন্সদেরকে সরাই দিয়ে আমি ওখানে একটা ওয়েটিং রুম বানাইছি। এটাই একমাত্র ওয়েটিং রুম এই হাসপাতালের, আর কোনো ওয়েটিং রুম নাই। তো আমার আউটডোরগুলোতে যখন এই শত শত মানুষ আসে, তারা কিন্তু বসতেও পারে না, আসলে সবাইকে বসতে দেওয়ার মতো জায়গাও নেই আমাদের। তাহলে এরকম একটা পরিবেশে আপনি তো মানে খুব ভালো কিছু এক্সপেক্ট করতে পারেন না। তার মধ্যেও কিন্তু আমরা চেষ্টা করছি যতটুকু, মানে যেহেতু আমি চাইলেই এটা মানে একটা বিল্ডিং করে ফেলতে পারছি না, একটা রুমও করে ফেলতে পারছি না, তাহলে এর মধ্যে আমরা যতটুকু পারি সেই চেষ্টা মানে করে যাচ্ছি। দালালদের তো আমরা শাস্তি দিতে পারি না, আমরা পুলিশের কাছে হস্তান্তর করি এবং একজন ম্যাজিস্ট্রেট এবং মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি দিয়ে দেয়। আমরা তাদেরকে, আমার সাথেও যোগাযোগ আছে ওনার, উনি মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি দিয়ে দেয়। আমরা এবং মাঝে মাঝে র্যাব বা পুলিশ মানে অভিযান চালায়, এনএসআই ডিজিএফআই মিলে অভিযান করে, আমরাও মানে এনকারেজ করি বা আমরাও অনেক সময় ইনভাইট করি তাদেরকে, এবং তারা মাঝে মাঝে অপারেশন করে ধরে নিয়ে যায় এবং শাস্তিও দেয়। কদিন পরে এইরাই আবার ফিরে আসে। মানে এটা কিছু কিছু মানুষকে ধরেন, কিছু কিছু মানুষকে মানুষের পেশা তারা এটাই তারা পেশা হিসেবে নিয়েছে। হ্যাঁ, এখন আমরা বলবো যে কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু আপনি যদি রুট কজ রেখে দেন, দ্যাট মিনস যে কথাগুলো আমি বললাম যে আপনার আমার বেডের ক্রাইসিস, আইসিইউর ক্রাইসিস, যন্ত্রপাতির ক্রাইসিস, এইগুলো যদি থেকে যায়, তাহলে কিন্তু আমরা এগুলো একেবারে জিরো করতে পারবো না, হয়তো কমিয়ে রাখতে পারবো, কিন্তু মানে রোগের মূলে যদি আপনি হাত না দেন, রোগের মূল কারণে চিকিৎসা যদি না করেন, তাহলে তো রোগ সারবে না। আমি মানে জনগণকে এটুকু আহ্বান জানাবো যে আপনারা আপনার কাছের যে কোনো অসুস্থতায় আপনার পাশে যে হেলথ ফ্যাসিলিটি আছে, সেটা জেলা হাসপাতাল বা উপজেলা লেভেলে, আগে সেখানে যান। যদি তারা মনে করে যে তারা চিকিৎসা করতে পারছে না, তারা যদি রেফার করে আপনাকে কোনো জায়গায় গাইড করে, তখন আপনি আসেন। সরাসরি ঢাকা মেডিকেলে বা এই ধরনের টারশিয়ারি লেভেল হাসপাতালে আসার দরকার নেই। এখানে মানে অনেক অসুখী আসলে জেলা উপজেলা লেভেলেই আমাদের ডাক্তাররা আছে, মানে তারা চিকিৎসা করতে পারে। আপনার এখানে আসলে কিন্তু আপনি অন্যদেরও ভোগান্তির কারণ হবেন, আপনার নিজেরও ভোগান্তি বাড়বে। তো আমরা যদি যার যার এরিয়ায় যে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান আছে, সেখানেই যেন মানে প্রথমে রিপোর্ট করি বা উপস্থিত হই, তাহলে আমার মনে হয় তারাও কমফোর্টেবল থাকবে, এবং আমাদের এখানে যারা ডিজার্ভিং যে এখানে এরকম একটা টারশিয়ারি লেভেল হসপিটালের চিকিৎসা যার দরকার, সেও একটু কোয়ালিটি সার্ভিস পাবে।